আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পড়ালেখা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে জানেন আমাদের টেস্ট প্রিপারেশন মাস্টার উইকে প্রত্যেকদিন হচ্ছে 2টি করে লাইভ ক্লাস হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে অ্যাকাউন্টিং এর প্রথম লাইভ ক্লাস। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি শেয়ার ইস্যু, যেটা হচ্ছে যৌথ কোম্পানির মূলধন, এই নামে সবার কাছে পরিচিত। এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4। এই চ্যাপ্টারটা অনেক বেশি সহজ এবং মোটামুটি যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন মাস্ট আসবে। আপনারা যারা এইচএসসি 26 আছেন, আপনাদের অলরেডি মেবি প্রি টেস্ট অনেকের চলমান, অনেকের হচ্ছে শেষ হয়ে গিয়েছে, বাট ফাইনাল টেস্ট সামনে আছে। সো এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন মাস্ট পাবেন ইনশাল্লাহ, এবং এমসিকিউ পাবেন। এই চ্যাপ্টারে কিছু ছোটখাটো জিনিস যেগুলো কনফিউজিং, যেমন হচ্ছে শেয়ার অধিহার, শেয়ার অবহার, এগুলো কিভাবে আমরা বুঝবো, সেই জিনিসগুলো আমাদের জানতে হয়। তারপর অনেক সময় হচ্ছে স্থায়ী সম্পদের হচ্ছে কি স্থায়ী সম্পদের বিনিময়ে শেয়ার বিক্রি করা হয়। যারা এইচএসসি 27 আছেন তারা কি এই ক্লাসটা করতে পারবেন? অবশ্যই আপনারা এই ক্লাসটা করতে পারবেন, কারণ হচ্ছে আপনাদের অনেকগুলো কলেজ, আপনাদের অনেকের কলেজে হচ্ছে চ্যাপ্টারটা অবশ্যই আছে। ফার্স্ট ইয়ারেই সেকেন্ড পেপারে অনেকগুলো চ্যাপ্টার পড়িয়ে ফেলা হয়। তার মধ্যে আমরা জানি এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, কারণ শর্ট সিলেবাসের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ছিল না, বাট এই চ্যাপ্টারটা প্রত্যেক বছর শর্ট সিলেবাসে ছিল। সো কাইন্ডলি প্রত্যেকেই ক্লাসটাতে মনোযোগ দিবেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের যে কুইজ কন্টেস্ট হবে, যেখানে হচ্ছে আপনারা স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং টি শার্ট আপনারা গিফট হিসেবে পাবেন। সো সেখানে যে এক্সামটা হবে, ওই এক্সামে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হবে ইনশাল্লাহ। আজকের এই সপ্তাহে আমরা এই চ্যাপ্টারের বেসিক সবগুলা পয়েন্ট ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাই দিব, এবং নেক্সট উইকে হচ্ছে আপনারা এই চ্যাপ্টারের যে বাকি অংশটা সেটা আমি ক্লিয়ার করব। সো প্রত্যেকে যারা যারা আছেন কাইন্ডলি জানাবেন আমাকে সবকিছু ঠিকঠাক করে শোনা যাচ্ছেন এবং সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে দেখা যাচ্ছে কিনা, একটু জানাবেন সবকিছু। আর যারা যারা ক্লাসে আছেন কাইন্ডলি সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন, সো দ্যাট প্রত্যেকে ক্লাসটা করতে পারে। সে হচ্ছে যদি আমাদের কুইজে অংশগ্রহণ করতে ইচ্ছুক, সেটাও সে ইনফর্ম হয়ে গেল, সে ক্লাসটা করে কুইজে অংশগ্রহণ করতে পারে। এছাড়াও সবচেয়ে বড় কথা, আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে। সো আমরা লেট করবো না, কাইন্ডলি সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন, অবশ্যই শেয়ার করবেন, সো দ্যাট যাতে করে অনেকে ক্লাসটা করতে পারে। আর প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিবেন, চ্যাপ্টারে একদম বেসিক থেকে পড়ানোর ট্রাই করব। আমাকে একটু জানান তো সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, এই চ্যাপ্টারটা হচ্ছে কি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। স্যার আমরা যদি একটু আপনাদেরকে আমি যদি বুঝাই বলি এই চ্যাপ্টারটা, একটু কাইন্ডলি সবাই হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিই, সো দ্যাট প্রত্যেকে যাতে করে ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারে। সবাই দ্রুত একটু শেয়ার করে দিই। স্যার খেয়াল করেন আমাদের যে চ্যাপ্টার, এই যে যৌথ কোম্পানির মূলধন, এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক কনসেপ্ট কি আমরা একটু খেয়াল করি। ব্যবসার অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন হচ্ছে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, কোম্পানি ব্যবসা। এক মালিকানা ব্যবসার ফান্ডিং বা মূলধন সংগ্রহ করা অনেক সহজ। অংশীদারি ব্যবসায় হচ্ছে যে তাও মোটামুটি এক মালিকানা ব্যবসার মতো অত বেশি মূলধন প্রয়োজন হয় না, কিন্তু যখন আমরা
ওয়াইড রেঞ্জে চিন্তা করব, অর্থাৎ হচ্ছে যখন বড় ব্যবসার কথা চিন্তা করব তখন অনেক অধিক পরিমাণে মূলধন প্রয়োজন হয়, আর এই অধিক পরিমাণে মূলধনটা জোগাড় করা একজনের পক্ষে পসিবল না, বা হচ্ছে কেউ এত ঝুঁকি নিতে চায় না। তখন এই কোম্পানি ব্যবসার উদ্ভাবন হয়, যেখানে একটা বড় পরিসর ব্যবসা করার জন্য অনেকজন মালিক লাগবে। কথা বুঝতে পারছেন? আর অনেকজন মালিক মানে হচ্ছে শেয়ার কনসেপ্টটা চলে আসে। আমরা শেয়ার জিনিসটা সবাই বোঝার ট্রাই করি কিভাবে এই জিনিসটা আসে। আচ্ছা, সবাই আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা এখানে আমাদেরকে যা যা জানতে হবে একটু খেয়াল করি। সেটা হচ্ছে, দেখেন সবাই একটু দিকে তাকান। আমরা এই চ্যাপ্টারে আমাদেরকে যে যে টপিক গুলো জানতে হবে সেগুলো একটু আমরা জেনে নিই, একদম ফার্স্ট টু লাস্ট ইনশাআল্লাহ। স্যার, এই চ্যাপ্টারে আমাদের যে জিনিসটা সর্বপ্রথম জানতে হবে সেটা হচ্ছে শেয়ার। আমাদের শেয়ার বিষয়টা কি একদম, এটা দেখেন এইচএসসি 26 এবং 27 প্রত্যেকে হচ্ছে এই ক্লাসটা করতে পারবেন। সো আপনারা যারা ক্লাসে আছেন, আপনারা যারা ফ্রেন্ডস, প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দেন। আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে এবং সবকিছুর জন্য প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি এখানে শেয়ার। আমাদেরকে প্রথমে বুঝতে হবে শেয়ার জিনিসটা কি। মনে করেন স্যার আপনার ব্যবসায় মূলধন হচ্ছে 1,00,000 টাকা। সো 1,00,000 টাকা না, 100 টাকা। কত টাকা বলুন তো? আপনার ব্যবসায় মূলধন হচ্ছে কত টাকা বলুন তো? 100 টাকা। 100 টাকা আপনি চাচ্ছেন এই 100 টাকাটা হচ্ছে অনেকজন থেকে কালেক্ট করার জন্য, একজনে না দিয়ে। তখন সাপোজ আপনি চিন্তা করলেন 100 টাকা আমি 5 জন থেকে হচ্ছে কালেক্ট করে নিব। কেমন? কয়জন থেকে কালেক্ট করে নিব? 5 জন থেকে। তার মানে আপনি 100 টাকাকে কয়টা ভাগ করবেন বলুন তো? 100 টাকাকে আপনি অবভিয়াসলি 5টা ভাগ করবেন, রাইট? কয়টা ভাগ করবেন বলুন তো? 5টা ভাগ করবেন। আমাকে একটু সবাই বলুন তো, আমি যদি 100 টাকাকে 5টা ভাগে বিভক্ত করি তাহলে প্রত্যেকটা ভাগে কত করে আসবে? একটু স্যারকে বলুন তো, প্রত্যেকটা ভাগে কত করে আসবে? আচ্ছা, আমি রায়হান। ওয়ালাইকুম সালাম স্যার। জি, আপনি রায়হান, মাশাআল্লাহ। রায়হান, ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। একটু বলুন তো সবাই, প্রত্যেকটা ভাগে কত করে আসবে? দ্রুত বলুন তো, প্রত্যেকটা ভাগে কত করে আসবে? প্রত্যেকটা ভাগে কত করে আসবে? একটু সবাই দ্রুত জানান তো। প্রত্যেকটা ভাগে হচ্ছে কত করে আসবে বলুন তো একটু? 20 টাকা করে আসবে, তাই না? অর্থাৎ প্রত্যেকটা ভাগ 20 টাকা করে হবে। তাইলে স্যার এটা হচ্ছে আমার মূলধন। কি বলুন তো? মূলধন। আর মূলধনটাকে আমরা কি কি করছি দেখুন তো? ক্ষুদ্র ক্ষুদ্র সমান ভাগে ভাগ করছি, মানে ছোট ছোট সমান ভাগে ভাগ করছি। আর এই যে 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা, এগুলোকে বলা হয় কি বলুন তো? শেয়ার বলা হয়। এই যে প্রত্যেকটা এটাকে কি বলা হয় বলুন তো? এগুলোকে সবগুলোকে বলা হয় কি? শেয়ার। তাইলে মূলধনের মূলধনের খেয়াল করুন তো, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে অংশকে কি বলা হয় বলুন তো? সমান অংশকে কি বলা হয় স্যার? শেয়ার বলা হয়। শেয়ার শেয়ার বলা হয়। ব্যাস, সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? বলুন তো বুঝছেন কিনা? ওকে স্যার, তাহলে মনোযোগ দেন। তাহলে স্যার আমরা কি শেয়ার বিষয়টা কি বুঝতে পারছি? শেয়ার বিষয়টা হচ্ছে একটা কোম্পানির যে মূলধনটা থাকে ওই মূলধনটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, ছোট ছোট সমান সমান অংশে ভাগ করা হয়। যে দেখেন প্রত্যেকটা জিনিস কি সমান, বুঝছেন? সো এটাকে কি বলা? মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে কি বলা হয়? শেয়ার বলা হয়। তাহলে আমরা কি শেয়ার কনসেপ্টটা ক্লিয়ার? বুঝা গেছে স্যার? এবার এখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার করি। আচ্ছা, সেটা আচ্ছা ওগুলো পরে যাচ্ছে। আমরা হচ্ছে আগে শেয়ার বুঝছি কিনা বলেন তো? শেয়ার দেখেন, যখনই শেয়ার কনসেপ্টটা মাথায় আসে তখন মনে রাখবেন শেয়ারের সাথে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে কি? শেয়ার বাজার। কি আসে বলুন তো? শেয়ার বাজার। একটু এখান থেকে এমসিকিউ এবং সিকিউ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যখনই শেয়ার কথাটা আমাদের মাথায় আসে তখন আসে কি? শেয়ার বাজার। আর এই শেয়ার বাজার মানে হচ্ছে যেখানে শেয়ার ক্রয় বিক্রয় হয়, সেটাকে কি বলা হয়? শেয়ার। যেমন মাছ বাজার কি হয়? মাছ ক্রয় বিক্রয়। তাহলে শেয়ার বাজার কি হয়? শেয়ার ক্রয় বিক্রয় হয়। তাহলে এই যে শেয়ার বাজার, তাহলে যেখানে শেয়ার ক্রয় বিক্রয় হয়, কেমন? একটা পাবলিক লিমিটেড কোম্পানি যখন সে চায় যে শেয়ার বিক্রি করে হচ্ছে সে মার্কেট থেকে অথবা শেয়ার হোল্ডারদের থেকে টাকা মূলধন সংগ্রহ করবে, তখন সে শেয়ার বাজারে শেয়ার বিক্রয় করে। আর এই শেয়ার বাজারকে কন্ট্রোল করে হচ্ছে বিসেক। একটু সবাই লিখে রাখেন, বিসেক। শেয়ার বাজারকে স্যার বলুন তো কে কন্ট্রোল করে?
বিসেক। আর বিসেকের পূর্ণরূপ কি একটু বলেন তো স্যার? আসলে আমাদের হচ্ছে এখানে কারেন্ট নাই, কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করছে, দ্যাটস ওয়াই হচ্ছে একটু কম কারেন্ট দিয়ে হচ্ছে ইউজ, একটু একটু মানায় নেন কাইন্ডলি। তাহলে স্যার শেয়ার বাজারকে কন্ট্রোল করে বলেন তো? বিসেক কন্ট্রোল, এটার নাম কি বলুন তো? বাংলাদেশ, বাংলাদেশ, এটাতে এমসিকিউ আসবে, বাংলাদেশ স্টক স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ কমিশন কমিশন। ওকে, একটু লিখে রাখেন, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন। বুঝে গেছে? ভেরি গুড। তামিনা, ইব্রাহিম, আনিকা, তারপর হচ্ছে নুসরাতিমা, তারপর হচ্ছে যে কি নুসরাতিমাকে ধন্যবাদ। আপনারা সবাই মাশাআল্লাহ অনেকজনকে মেনশন করছেন, ধন্যবাদ সবাইকে যারা যারা মেনশন করছেন, মাশাআল্লাহ। প্রত্যেকে মনোযোগ দিয়ে একটু ক্লাস করুন। তাহলে স্যার আমরা কি স্যার শেয়ার বাজারকে, শেয়ার যখন আসে তখন শেয়ার বাজারকে কন্ট্রোল করছে বিসেক, আর বিসেকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে আগায় যাই। সেটা হচ্ছে স্যার দেখেন, এখন একটা কোম্পানি কিভাবে মার্কেটে শেয়ার বিক্রি করে। স্যার দেখেন, মনে করেন একটা কোম্পানি, এদিকে তাকান একটু, একটা কোম্পানি, আমরা এখানে একটা কোম্পানি লিখলাম, কোম্পানি। সে প্রথমে স্যার দেখেন বিসেকের আন্ডারে, এই যে বিসেকের আন্ডারে সে কি করবে, নিজেকে রেজিস্ট্রেশন করবে। কি করবে বলেন তো? রেজিস্ট্রেশন করবে অথবা নিবন্ধন করবে। নিবন্ধন করার পরে সে হচ্ছে শেয়ার বিক্রয় করার জন্য হচ্ছে সে কি প্রস্তুত থাকবে। কথা বুঝতে পারছেন? এখন সে কি করবে, শেয়ার মার্কেটে তো মনে করেন যে কেউ এভাবে তো ধরে ধরে বলতে পারবে না ভাই আমার শেয়ার কিনে নেন, এভাবে তো কখনোই পসিবল না। তখন সে কি করবে, আমরা সবাই জানি, বলুন তো, বিয়েতে যখন আমরা যখন কারো বিয়েতে যাই, বিয়েতে যাওয়ার আগে যাদের বিয়ে বা কোনো প্রোগ্রাম, তারা আমাদেরকে কি দেয় বলুন তো? ইনভাইটেশন কার্ড দেয়, তাই না? ইনভাইটেশন কার্ডের মাধ্যমে তারা আমাদেরকে দাওয়াত দেয় যে আপনারা আমাদের বিয়েতে আসেন। সো যে কোম্পানিগুলো শেয়ার বিক্রি করতে চায় তারা হচ্ছে আইপিও জারি করে। মার্কেটে কি করে বলুন তো? এটা আমি সবগুলো আপনাদেরকে বুঝে দেওয়ার ট্রাই করুন যাতে করে পরীক্ষা আপনার হ্যাসেল না পড়ে। কি জারি করে বলুন তো? আইপিও। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিং অফারিং। আর এটার বাংলা হচ্ছে বিবরণ পত্র, বিবরণ পত্র বা হচ্ছে বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি। বুঝে গেছে? তাহলে একটা কোম্পানি বিসেকের আন্ডার রেজিস্ট্রেশন হওয়ার পরে সে কি করে বলুন তো স্যার? আইপিওর মাধ্যমে, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে সে কি করে স্যার? মানুষকে বলে যে আমরা মানুষকে আহ্বান জানায় যে হচ্ছে কি আমি শেয়ার বিক্রয় করব। তাহলে বলুন তো একটা কোম্পানি কিসের মাধ্যমে শেয়ার বিক্রয় করে মার্কেটে? সেটা হচ্ছে আইপিওর মাধ্যমে অথবা বিবরণপত্র বা বিজ্ঞপ্তির মাধ্যমে মানুষকে আহ্বান করে জানায়। সবাই কি এটুকু বুঝতে পারছেন? সবাই কি এটুকু ক্লিয়ার? ভেরি গুড স্যার, মাশাআল্লাহ। নুসরাতিমাকে ভেরি গুড, ইনিশিয়াল মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড। স্যার আমরা কি সবাই ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার? আমরা আইপিওর মাধ্যমে একটা কোম্পানি শেয়ার আহ্বান, এটাকে আমরা বিবরণপত্র দেব। আচ্ছা স্যার, এবার এশিয়ার বাজারে আমরা ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। নাম্বার ওয়ান, আমাদের আমাদের কিছু মূলধন সম্পর্কে জ্ঞান রাখতে হবে। মূলধনগুলো কি আমরা একটু দেখি। একটা হচ্ছে, একটু সবাই দেখেন, একটা হচ্ছে অনুমোদিত মূলধন। কি কিসে বলুন তো? অনুমোদিত মূলধন। এরপর হচ্ছে কি, একটু খেয়াল করেন, ইস্যুকৃত মূলধন। এবার কি বলুন তো? বিলিখিত ও আদায়কৃত মূলধন। বাস, জাস্ট এই তিনটা কনসেপ্ট মাথায় রাখলে আমাদের এই পুরো ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কি কি বুঝতে বলুন তো? অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত আদায়কৃত মূলধন। স্যার দেখেন, এগুলো একটু ক্লিয়ার না থাকলে আমরা ম্যাথ করতে ঝামেলায় পড়ে যাব। একটু সবাই খেয়াল করেন, অনুমোদিত মূলধন কি, ইস্যুকৃত মূলধন কি, বিলিখিত মূলধন কি। স্যার অনুমোদিত মূলধনের আরেকটা নাম হচ্ছে, এদিকে লিখতেছি, নিবন্ধিত মূলধন। আই থিঙ্ক এতক্ষণ বুঝে গেছেন, নিবন্ধিত মূলধন। অর্থাৎ একটা কোম্পানি যখন নিবন্ধন করতে যায় তখন সে হচ্ছে ইয়াকে জানায়, যে রেজিস্ট্রেশন কার্ডে বা বিসেককে জানায় যে আমি এত টাকা দিয়ে আমার কোম্পানি এত টাকা অনুমোদিত মূলধন থাকবে। সো এটা হচ্ছে অনুমোদিত মূলধন। আচ্ছা, এই কনসেপ্টটা আমি আপনাদেরকে হচ্ছে একটা ছোট্ট লজিকের মাধ্যমে বা ছোট্ট একটা স্টোরি শেয়ার করে বলতে পারি, আপনারা আই থিঙ্ক এটা বুঝবেন। তাহলে
আমি জিনিসটাগুলো একটু ফানি ওয়েতে বা হচ্ছে আউট অফ দ্য বক্স কে বুঝে, তাহলে আপনারা বুঝবেন, নাহলে এই চ্যাপ্টারটা এই জিনিসটা আপনার কাছে একটু কঠিন মনে হবে। স্যার মনে করেন আপনি হচ্ছে আপনি বুকের বিজনেস করেন, সাপোজ কি বুকের বিজনেস, আপনি 1000 পিস 1000 পিস বুক আপনার কাছে স্টকে আছে, 1000 পিস আপনার কাছে স্টকে আছে। আমরা জানি, আমরা প্রত্যেকে হুটহাট করে। আয়েশা আক্তারকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটা শেয়ার করার জন্য। মাশাআল্লাহ ভাইয়া, অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাকে। মনোযোগ দিয়ে ক্লাসটা করুন, ইনশাআল্লাহ আমাদের কাজে আসবে। কেমন, একটু সবাই খেয়াল করেন। স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন, তাহলে 1000 পিস আমরা কি করছি, আমরা শেয়ার মানে কি বলে, আমার কাছে বুক আছে, সাপোজ বুক মানে বই আছে, বই। আমরা তো একদিনে সবগুলার সেল করি না, আমরা টার্গেট করি। এবারে হচ্ছে আমাদের মেলার মধ্যে অথবা কোনো জায়গায় আমরা, দেখেন এই 1000 পিস থেকে আমি 800 পিস কি করব, 800 পিস আমি বই সেল করব, 800 পিস বই সেল করব। কথা বুঝছেন? 820, অর্থাৎ আমার কাছে যা আছে তার থেকে কম 820 বই সেল করব। কথা বুঝছেন স্যার? এবার আমি যদি বলি এটা সিস্টেম, দেখেন আমাদের মনে করেন যে বুকগুলোর সিস্টেম একটু ডিফারেন্ট, বাজারে ডিমান্ড অনেক বেশি। বইগুলো কেনার আগে আমাদেরকে আগে ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে হয় বা বিকাশে টাকা আবেদন করে ফেলতে হয়। যত ভালো করে বোঝার ট্রাই করেন। এখন স্যার কে বই কিনবে কে কিনবে না সেটা তো আমি জানি, অনেকজন আবেদন করতে পারে। মনে করেন আমাদের যে আমার কাছে 1000 পিস বই আছে, আমি বলছি যে আমি 800 পিস বই মানুষের কাছে সেল করব, বুঝছেন? এখন দেখেন বইয়ে যারা কিনবে তাদেরকে আবেদন তারা 3 ভাবে করতে পারে। কিরকম স্যার দেখেন তো, এটা সবাই খেয়াল করেন, আবেদন 3 ভাবে কিভাবে করতে পারে। তা সেটা হচ্ছে, মনে করেন আমার কাছে 800 পিস বই, আমি বলছি যে 800 পিস আমি মানুষকে সেল করবো, মানুষকে আমি ফেসবুক স্ট্যাটাস বা মানুষকে জানাবো আমি 800 পিস বই সেল করব। এখন দেখেন আমার কাছে 700টি বইয়ের আবেদন আসতে পারে, মানে 700 জন মানুষ আবেদন করছে যে আমি এই বইগুলা বা এই বইটা কিনবো। অথবা আমি 800টা বই সেল করব বলছি, 800 জন মানুষ বইয়ের জন্য আবেদন করতে পারে যে আমি 800টি বই কিনবো। সবাই কি স্যার বুঝতেছেন? অথবা 900 জন মানুষ, 900টি জন মানে 900 জন মানুষ আমাদের কাছে আবেদন করতে পারে আমি হচ্ছে কি আপনার বই কিনবো। এটা এটা আমি তো জানি না কয়জন বই কিনতে পারে, রাইট? স্যার এখন খেয়াল করেন, যদি আমার কাছে বই বিক্রি করার মতো বই আছে কয়টা, এবারে 800টা। স্যার যদি 800 জন আবেদন করে তাহলে আমি 800টা বই 800 জনকে দিয়ে দিব, কোনো কি ঝামেলা আছে? অবশ্যই না। স্যার আমাকে যদি 700 জন যদি আবেদন করে তাহলে এখানে কি কোনো ঝামেলা আছে? উল্টাতে আমার কাছে বই থেকে যাচ্ছে, আমি 700 জনকে দিতে পারবো। সবাই কি বুঝতেছেন আমার কথাটা? স্যার এরপরে খেয়াল করেন, যদি 900 জন মানুষ আমাকে আবেদন করে বই কেনার জন্য, তাহলে তখন আমি একটু ঝামেলায় পড়ে যাবো, একটু হ্যাসেল পোহাতে হবে আমাদেরকে। বলো তো আমি 900টা বই সেল করতে পারবো কিনা, অথবা 900 জনকে আমি বই দিতে পারবো কিনা? আই থিঙ্ক আমরা দিতে পারবো না। কেন দিতে পারবো না সেটা আমাকে একটু কমেন্টে জানান তো সবাই। আমি 900 জন মানুষকে বই দিতে পারবো কিনা? আমার কাছে বই আছে 800টা, মানে 800টা বিক্রয় করবো ভাবছি, বাট 900 জন আবেদন করছে, 900 জনের টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। কারণ আমি কি 900 জন বই দিতে পারবো কিনা একটু স্যারকে জানান তো। আমি কি 900 জনকে দিতে পারবো? সবাই একটু দ্রুত জানান, সবাই একটু প্লিজ যারা আছেন কাইন্ডলি জানান, তাহলে আপনাদের সুবিধা হবে। ভেরি গুড, তাহলে আমরা 900টা বই দিতে পারবো না। তাহলে স্যার বলুন তো আমরা কয়শোটা বই দিব বলুন তো? আমরা 900 জন আবেদনকারী থেকে আমরা লটারির মাধ্যমে লটারির মাধ্যমে কয়শো জন, 800 জন মানুষকে আমার বইগুলো দিব। বাকি থাকবে আর কত বলুন তো? বাকি থাকবে কত ভাইয়া বলুন তো? বাকি থাকবে 100 জন। এদের টাকা কি করতে হবে বলুন তো? এদের টাকা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ফেরত দিব। কি দিব? এই 100 জনের টাকা যেটা ঢুকছে সেটা আমরা কি দিব, ফেরত দিব। সবাই কি কনসেপ্টটা কি ক্লিয়ার বুঝে গেছে স্যার? ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে স্যার, আমরা কি কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারছি? বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। স্যার যদি এই কনসেপ্টটা যদি বুঝে থাকেন, মনে করেন যে আপনাদের এই যে কনসেপ্টটা আমি পুরোটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে বুঝাতে পারছি। স্যার দেখেন আমার কাছে যে 1000টি বই বলছি, সেটা বলতে বুঝাচ্ছি আমি আমার কাছে 1000টি শেয়ার আছে।
আমি এটা নিবন্ধন করছিলাম, নিবন্ধন হওয়ার সময় অনুমোদন নিয়েছিলাম যে 1000টি আমি সর্বোচ্চ আমি 1000টি শেয়ার সেল করতে পারবো। এটাকে বলা হয় আমাদের এখানে অনুমোদিত মূলধন। বুঝছেন? যতগুলো একটা কোম্পানি নিবন্ধন হওয়ার সময় যে পরিমাণ শেয়ারগুলো বা মূলধন নিবন্ধিত হয় তাকে বলা হয় কি? অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধন কি স্যার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু স্যারকে বলুন তো। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে স্যার দেখেন তো ইস্যুকৃত মূলধন মানে কি? আমার যতটুকু অনুমোদিত মূলধন, আমি যে এখানে 800টি বই বলছি, 1000টি বই থেকে 800টি দিছি, এটা হচ্ছে আমার ইস্যুকৃত মূলধন। অর্থাৎ আমার যতগুলো শেয়ার আমার কাছে অনুমোদিত মূলধন বা অনুমোদিত শেয়ার আছে, সো ওই শেয়ার থেকে আমি যতগুলো মানুষের নিকট বলছি যে আইপিওর মাধ্যমে, কিসের মাধ্যমে? আইপিওর মাধ্যমে মানুষকে আমি জানালাম যে আমি এতগুলো শেয়ার আমি কি করব? বিক্রয় করব। সো এটাকে বলা হয় আমার ইস্যুকৃত মূলধন। ক্লিয়ার কিনা একটু স্যারকে বলুন তো। তাহলে ইস্যুকৃত মূলধন বা ইস্যুকৃত শেয়ার মানে কি? অনুমোদিত শেয়ার থেকে যতগুলো শেয়ার মানুষের নিকট পাঠানো হয় বা মানুষের নিকট সেল করবে বলে ধরা হয়, মানুষকে বিজ্ঞাপন দেওয়া হয়, এটাকে বলা হয় ইস্যুকৃত আবার শেয়ার। কেমন? আচ্ছা, এবার আমি এই যে 700টি 800টি 900টি বই বলছি, আসলে এগুলোকে আমি শেয়ারকে বুঝাইছি যে আমি 800টি শেয়ার মানুষের কাছে সেল করব বলছিলাম মার্কেটে আইপিওর মাধ্যমে। সেখান থেকে 700 জন আবেদন করতে পারে, 800 জন আবেদন করতে পারে, 900 জন আবেদন করতে পারে। তো যদি 900 জন আবেদন করে তাহলে আমি 800 জনকে, 900 জন থেকে 800 জনকে লটারির মাধ্যমে আমি সিলেক্ট করব, আর 100 জনের টাকা আমি কি করব? ব্যাক করব। সো এই যে এখন আমি তাহলে বলুন তো স্যার, বিলিখিত আবার আদায়কৃত মূলধন মানে কি? আমি ফাইনালি যে যতজন মানুষকে আমি আমার শেয়ারগুলো মালিকানা দিচ্ছি, ফাইনালি যাদেরকে আমি আমার মালিকানার হস্তান্তর করতেছি, তাদেরকে বলা হয় আমার কি বলুন তো? বিলিখিত বা আদায়কৃত মূলধন। সবাই কি ক্লিয়ারলি বুঝছেন কিনা একটু স্যারকে জানান তো দ্রুত। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন স্যার? অবশিষ্ট থাকলে কোনো ব্যাপার না, সেগুলো আমাদের কাছে রয়ে যাবে। সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার স্যার? অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন সবাই কি ক্লিয়ার কিনা একটু স্যারকে বলুন তো। স্যার ক্লিয়ার কিনা একটু বলুন তো। আলহামদুলিল্লাহ, ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন ক্লিয়ার কিনা দ্রুত জানান। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে স্যার বলছে, বুঝে গেছে? অনুমোদিত শেয়ার মানে হচ্ছে যতগুলো শেয়ার আমার কাছে আছে সর্বোচ্চ, এটা হচ্ছে অনুমোদিত শেয়ার। আর ইস্যুকৃত শেয়ার মূলধন মানে হচ্ছে যতগুলো শেয়ার আমি বিক্রয় করতে চাচ্ছি এবারে, সেটা হচ্ছে ইস্যুকৃত শেয়ার। ফাইনালি যতজন মানুষকে দিব, এটা হচ্ছে আমার বিলিখিত বা আদায়কৃত শেয়ার। ডান। স্যার এবার আমাদেরকে আরো কয়েকটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্যার অনুমোদিত একটা হচ্ছে ভাই দেখেন মূলধন, আর হচ্ছে শেয়ার সংখ্যা। দেখেন এটা হচ্ছে কি, দেখেন তো এইদিকে একটু দেখাচ্ছি ছোট্ট করে। মূলধন আর একটা হচ্ছে কি ভাইয়া? শেয়ার সংখ্যা। কিভাবে বলুন তো? মূলধন আর শেয়ার সংখ্যা, মূলধন আর হচ্ছে শেয়ার সংখ্যা। স্যার দেখেন, মনে করেন একটা বইয়ের দাম বা একটা কলমের দাম হচ্ছে 50 টাকা। তাহলে ভাইয়া বলুন তো 4টা কলমের দাম কত? 4টি কলমের দাম কত? 4টি কলম, তাহলে 4টি কলমের দাম কত? 200 টাকা। সেম হইতে একটা শেয়ারের দাম হচ্ছে 50 টাকা, 4টা শেয়ারের দাম কত? তাহলে 200 টাকা। তাহলে স্যার বলুন তো একটা 4টি শেয়ার কত টাকা বলুন তো স্যার? বলুন তো হচ্ছে 200 টাকা। 200 টাকা। স্যার দেখেন শেয়ারের সংখ্যা মানে হচ্ছে আমার কত পিস শেয়ার, কত পিস শেয়ার মানে কতটি শেয়ার, এটা হচ্ছে আমার শেয়ারের সংখ্যা বলে। আর মূলধনটা হচ্ছে কি, ওই 4টা বা ওই শেয়ারের সংখ্যাগুলোর টোটাল কত টাকা আসে, সেটা হচ্ছে শেয়ার মূলধন। তাহলে সবাই কি বুঝতে পারছেন স্যার? তাহলে শেয়ার সংখ্যা থেকে মূলধন কিভাবে বের করতে হয়? একটা শেয়ারের দাম হচ্ছে 50 টাকা, তাহলে কয়টা শেয়ার বলুন তো? 4টা শেয়ার, 4টা শেয়ার মিলে কত আসে?
200 টাকা। তাহলে আমরা কি সবাই বুঝছি? তাহলে শেয়ার সংখ্যা দিয়ে শেয়ার মূলধন কিভাবে বের করতে? তাহলে শেয়ারের সংখ্যা আর শেয়ারের মূলধন এটার মধ্যে একটা বিস্তর একটা পার্থক্য আছে, এটা বুঝতে হবে। তো আপনি মূলধনকে টাকায় দিয়ে গোলায় ফেললে হবে না। শেয়ার সংখ্যা মানে হচ্ছে কতটি শেয়ার, আর ওই যে মূলধন মানে কি ওই কতটি শেয়ারের মূল্য কত, এটা হচ্ছে মূলধন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলুন তো স্যার। ওকে, তাহলে আমরা এটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছি। স্যার এবার দেখেন আমাদেরকে আরো কয়েকটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শেয়ারের প্রাইজিং। আমাদের শেয়ারের মূল্য যে নির্ধারণ হয়, মূল্যটা কিসের ভিত্তিতে নির্ধারণ একটু খেয়াল করেন। শেয়ার মূল্য, দেখেন শেয়ার মূল্য এটা একটু মাথায় রাখতে হবে। শেয়ার মূল্য, শেয়ারের যে প্রাইজিংটা হয়, শেয়ারের প্রাইজিংটা কয় ভাবে হয়? স্যার দেখেন আমরা শেয়ার 3 ভাবে একটা কোম্পানি সেল করতে পারে। কেমন একটু দেখি কিভাবে, একটু খেয়াল করেন শেয়ার মূল্যটা কিভাবে চেঞ্জ করতে হয়। দেখেন স্যার 3 ভাবে। স্যার একটা হচ্ছে লিখিত মূল্য বা অভিহিত মূল্য। সবাই একটু খেয়াল করেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কেমন অভিহিত মূল্য, কেমন স্যার। আর একটা হচ্ছে কি শেয়ার অধিহার, শেয়ার অধিহার, কেমন। আর একটা কি স্যার খেয়াল করেন, শেয়ার অবহার, শেয়ার অবহার। স্যার এই অবহারের আরেকটা নাম হচ্ছে, আরেকটা নাম কি স্যার বলুন তো? শেয়ার বাট্টা। আর একটা নাম হচ্ছে অনুহার। তাইলে আমরা এটা কয়েকটা নামে পাইতে পারি, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। শেয়ার বাট্টা, শেয়ার অনুহার, তারপর হচ্ছে কি শেয়ার অবহার। কয়েকটা নাম খেয়াল করেন স্যার, শেয়ার বাট্টা, শেয়ার অবহার, শেয়ার অনুহার, সবগুলো হচ্ছে একই নাম। তারপর লিখিত মূল্য, অভিহিত মূল্য একই নাম। তারপর হচ্ছে কি বলুন তো শেয়ার অধিহার। শেয়ার অধিহারের আর একটা নাম খেয়াল করেন, শেয়ার অধিহারের আর একটা নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম, শেয়ার শেয়ার প্রিমিয়াম। ক্লিয়ার স্যার? ক্লিয়ার কিনা একটু বলুন তো। তাহলে স্যার আমরা শেয়ার 3 ভাবে সেল করতে পারি, কি কি বলুন তো একটু? লিখিত মূল্য বা অভিহিত মূল্য, আর হচ্ছে শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম, আর হচ্ছে কি বলুন তো শেয়ার অবহার, শেয়ার বাট্টা বা শেয়ার অনুহার। এখন কোনটাকে আমরা কি নামে চিনি বা কোনটা কিভাবে বুঝি? মনে করেন একটা শেয়ারের মূল্য হচ্ছে স্যার 100 টাকা, সাপোজ কত টাকা বলুন তো? 100 টাকা। 100 টাকা নির্ধারণ করা হয়েছে, সেটা 100 টাকা দিয়েই সেল করা হচ্ছে। তো এটাকে বলা হবে হচ্ছে কি লিখিত মূল্য। অর্থাৎ শেয়ারের মূল্য 100 টাকা, 100 টাকা দিয়ে সেল করা হচ্ছে, এটাকে বলে কি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে লিখিত মূল্য বা অভিহিত মূল্য। একটা শেয়ারের মূল্য হচ্ছে স্যার কত টাকা বলুন তো? 100 টাকা। মূল্য হচ্ছে কত টাকা? 100 টাকা, কিন্তু সেল করা হচ্ছে 105 টাকা। তাহলে স্যার বলুন তো এখানে কয় টাকা বেশি? এখানে কয় টাকা? মূল্য হচ্ছে 100 টাকা, তা বেশি নিচ্ছে কত টাকা বলুন তো? বেশি নিচ্ছে হচ্ছে 5 টাকা। এই 5 টাকাটা হচ্ছে শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম। ক্লিয়ার? শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, কিন্তু সেল করা হচ্ছে কত টাকা স্যার বলুন তো? 95 টাকা। তাহলে এখানে কয় টাকা? আচ্ছা 95, এখানে মনে করেন যে সেল করা হচ্ছে কত টাকা? 98 টাকা দিয়ে। তাহলে কয় টাকা কম নিচ্ছে স্যার বলুন তো? মূল্য থেকে 2 টাকা কম। এই 2 টাকা হচ্ছে শেয়ার বাট্টা বা হচ্ছে কি শেয়ার অনুহার বা শেয়ার অবহার। ক্লিয়ার? তাছাড়া বলুন তো শেয়ারের যে মূল্য, সেই মূল্য দিয়ে যদি সেল করা হয় তাকে বলা হয় হচ্ছে কি লিখিত মূল্য বা অভিহিত মূল্য। আর শেয়ারের যে বাট্টা বা শেয়ারের যে অবহার, সেটা হচ্ছে শেয়ারের যে মূল্য তার চেয়ে কম মূল্য দিয়ে, যত টাকা কম মূল্য ওই পার্থক্য তত টাকা হচ্ছে অনুহার বা অবহার। আর শেয়ারের যে মূল্য তার চেয়ে অধিক টাকা বা বেশি টাকা দিয়ে সেল করা তাকে বলা হয় কি শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম। ক্লিয়ার কিনা একটু স্যারকে বলুন। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলুন তো স্যার। শেয়ার বাট্টা, শেয়ার অধিহার, ক্লিয়ার? ওকে স্যার, এবার খেয়াল করেন আমরা এগুলোকে একটু ডেবিট ক্রেডিট হিসেবে জানতে হবে, কারণ এগুলো আমাদের কি লাগবে? জাবেদায় লাগবে। স্যার মনে রাখবেন যে শেয়ার বাট্টা বা শেয়ার অবহার, এটাকে আমরা হচ্ছে কি সম্পদ হিসেবে কাউন্ট করব। কি হিসেবে কাউন্ট করব?
সম্পদ হিসেবে কাউন্ট করব। আর এটাকে বলা হয় অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, একটু মনে রাখবেন, অলিক সম্পদ বা হচ্ছে কি ভুয়া সম্পদ। এটা একটু পরে এক্সপ্লেন করতেছি। তাহলে আর এগুলো কোথায় কোন পাশে বসে, ডেবিট পাশে বসে। তাহলে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, তাহলে জাবেদা দেওয়ার সময় যে শেয়ার বাট্টা বা শেয়ার অধিহার যখন শেয়ার বাট্টা বা শেয়ার অনুহার যখন দিব, তখন আমরা সেটা কোন পাশে লিখবো, জাবেদা ডেবিট পাশে। কারণ কেন, এটা মনে রাখেন যে শেয়ার বাট্টা বা শেয়ার অনুহারকে কি বলা হয়, অলিক সম্পদ বা ভুয়া সম্পদ নামে কাউন্ট করা হয়। কেমন, সবাই কি বুঝতে পারছেন নাকি একটু বলুন তো ভাই, সবাইকে ক্লিয়ার বুঝা গেছে? স্যার এবার দেখেন, শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম, শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম। তো শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো স্যার? দেখেন, আমি মানুষ থেকে বেশি নিচ্ছি, হ্যাঁ, মানুষের যে লিখিত মূল্য চেয়ে বেশি নিচ্ছি, এটা আমার জন্য ওয়ান কাইন্ড অফ দায়। কেমন, দায়। তো এটা সম্পদের কম নিলে যদি সম্পদ হয়, তাহলে বেশি নিলে কি হবে, দায় হবে। কি হবে স্যার বলুন তো, বেশি নিলে কি হবে, দায় হবে, দায় হবে। আর দায় কোন পাশে বসানো হয়, দায় ক্রেডিট পাশে বসানো হয়। দ্যাটস ইট। তো এটুকু মনে রাখলে হবে স্যার। সো একটু আমরা যারা ক্লাসে আছি একটু কাইন্ডলি সবাই একটু আমাদের ক্লাসটা আবার হচ্ছে একটু শেয়ার করে দিই, মেনশন করে দিই, সো দ্যাট আপনারা সকলে যাদের সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী আমাদের এখানকার বিজেতা হিসেবে কাউন্ট করাবে। আপনি শুধুমাত্র এক্সাম দিলে হবে না, এক্সামের পাশাপাশি হচ্ছে শেয়ার এবং মেনশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানকার। যেবার মনে রাখবেন, আপনাদের জন্য একটা স্মার্টফোন, একটা ভালো স্মার্টফোন আপনাদের জন্য আছে ইনশাল্লাহ গিফট হিসাবে। তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ আছে, টি শার্ট আছে। সো হয়তো অনেকের কাছে এগুলো টিনি ব্যাপার স্যাপার হতে পারে, বাট এগুলো আপনাকে ইন্সপায়ার করার জন্য, আপনাদের পড়াশোনা একটু ভালো করার জন্য। হ্যাঁ, সো আমাদের এই পড়ালেখার এই প্রচেষ্টাগুলো সবসময় আপনাদের জন্য। সো কাইন্ডলি প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করে দেন, সো দ্যাট প্রত্যেকেই যাতে করে ক্লাসগুলো করতে পারে কাইন্ডলি। ওকে, সবাই একটু আবার দ্রুত শেয়ার করে দেন তো আমাদের ক্লাসটা। আচ্ছা, তাহলে স্যার আমরা হচ্ছে তাহলে শেয়ার মূল্যটা কিভাবে বের করতে আমরা এটা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই জিনিসটা আমাদের কাজে লাগবে, একটু মাথায় রাখবেন কেমন। আচ্ছা এবার স্যার দেখেন, আমরা যদি নেক্সট ক্লাসে যদি দেখেন আমাদের নেক্সটে যে জিনিসটা কাজে লাগবে আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি, জাবেদা। যে জাবেদাগুলো আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, গুরুত্বপূর্ণ জাবেদা। যে এটা এই চ্যাপ্টারে দেখেন যে কোয়েশ্চেন প্যাটার্নটা ক নাম্বারে আপনাকে মোট অধিহারের পরিমাণ বের করতে বলতে পারে, অবহারের পরিমাণ বের করতে পারে। খ নাম্বারে সবসময় বলবো হচ্ছে আপনাকে শেয়ারের জাবেদা নির্ণয় করো, মানে জাবেদা প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আর গরুর গতে বলবো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই যে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন কিসে বলুন তো, ক নাম্বারে কি আসবে বলুন তো, ক নাম্বার হচ্ছে শেয়ার অবহার বা শেয়ার অধিহার বের করো। আর খ নাম্বারে বলবো হচ্ছে কি জানেন, সবসময় প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আর গরুর গতে বলবো হচ্ছে আর্থিক অবস্থার কি বলুন তো, আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। কেউ ভয় পায় না আর্থিক অবস্থা দেখে, এগুলো একদম সহজ জিনিস কেমন। আচ্ছা তাহলে নাম্বার ওয়ান গুরুত্বপূর্ণ জাবেদা, আমরা যাই একটু গুরুত্বপূর্ণ জাবেদা যেগুলো আমাদের মাস্ট কাজে লাগবে, সেটা হচ্ছে দেখেন গুরুত্বপূর্ণ জাবেদা। একটু লিখে রাখেন সবাই, যেগুলো মাস্ট লাগবে একটু মুখে, এগুলো সবসময় ফিক্সার, এগুলো কোয়েশ্চেন দেখে বুঝতে হবে। গুরুত্বপূর্ণ জাবেদা স্যার নাম্বার ওয়ান, আমরা বলছিলাম যে শেয়ারের ক্ষেত্রে প্রথম আমাদের কি করতে হবে বলুন তো, আগে আমাদের আবেদন করতে হবে। মানে আবেদন করলে তো আবেদন, শেয়ার হোল্ডাররা প্রথমে আমাদের কি করে, আবেদন করে। তো আবেদন করলে আমার অ্যাকাউন্টে টাকা জমা, তাহলে কি প্রথমটা কি হবে, শেয়ার আবেদনের জাবেদা। কি হবে বলুন তো, শেয়ার আবেদনের জাবেদা। প্রথমটা কি স্যার, একটু আমরা এক ক্লাস একটাতে করে ফেলবো সবগুলা। শেয়ার আবেদন প্রথম জাবেদা কি স্যার বলুন তো, শেয়ার আবেদন। ওকে স্যার, শেয়ার আবেদন করলে স্যার কি হবে স্যার একটু বলুন তো, আমার ব্যাংকে টাকা ঢুকবে, সে একটু মুখস্থ করে ফেলবেন এগুলো। প্রথম জাবেদা কি হবে বলুন তো, শেয়ার আবেদন। তাহলে কি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট কেমন। আরটা কি হবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কি হবে বলুন তো, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। স্যার বলুন তো নাম্বার ওয়ান, স্যার নাম্বার ওয়ান জাবেদা কি বলুন তো, শেয়ার আবেদন জাবেদা, শেয়ার আবেদনের জাবেদা। এটা অলওয়েজ থাকবে।
আপনাকে মনে রাখবেন এখানে যে আমাদের যে কোয়েশ্চেনটা আমি দেখাবো একটু পরে, আপনি জাবেদাগুলো আগে ভালো করে বুঝে নেন। এখানে যে জাবেদাগুলো ছিল কিভাবে বুঝবো বলুন তো? প্রথমটা কি হবে? শেয়ার আবেদনের জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। নাম্বার 2 এরপরে সিকোয়েন্স আকারে যাবে। নাম্বার 2 এর জাবেদা হচ্ছে স্যার মূলধন স্থানান্তরের জাবেদা। অর্থাৎ আপনি ওই যে আমাদেরকে 900 জন আবেদন করতে পারে, 800 জন আমি দিব, তাইলে অনেকজন আবেদন করতে পারে, সবার থেকে লটারির মাধ্যমে আমি এক্স্যাক্টলি কতজন মানুষকে আমি আমার শেয়ার দিচ্ছি, এটাকে বলে মূলধন স্থানান্তর। মানে কতজন মানুষকে আমি আমার কোম্পানির জন্য হচ্ছে লটারির মাধ্যমে সিলেক্ট করছি, সিলেক্ট করতেছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এটা আমরা কি, এটাকে আমরা কি বলবো তো? মূলধন স্থানান্তরের জাবেদা। নাম্বার 2 কি স্যার, কি বলুন তো? নাম্বার 2 হচ্ছে মালিকানা স্থানান্তর। মালিকানা স্থানান্তরের জাবেদা। স্যার দেখেন মালিকানা স্থানান্তর জাবেদা আমরা কিভাবে বুঝবো স্যার, একটু দেখেন তো। মালিকানা স্থানান্তর জাবেদাটা একদম সহজ। এই যে শেয়ার আবেদন দেখতেছেন না, এই শেয়ার, সরি এখানে আমার প্রথমে ভুল হয়েছে, সো সরি ইসে শেয়ার আবেদন হবে এটা, সরি স্যার। দেখেন তাহলে প্রথমটা কি হবে একটু বলুন তো? শেয়ার মালিকানা স্থানান্তরের প্রথমটা কি হবে দেখেন তো একটু। শেয়ার দেখেন মালিকানা স্থানান্তরের জাবেদা তো একটু মুখস্থ করে বলবেন স্যার। প্রথমে এখানে কি আসবে বলুন তো? শেয়ার আবেদন হিসাব ডেবিট, মানে এখানকার যে টাকার ফিগারটা এটা এখানে আসবে, কথা বুঝছেন? এরপরে স্যার খেয়াল করেন কি আসবে। এরপরে আমাদের নেক্সট হচ্ছে যে, একটু খালি রাখতেছি, সবাই একটু খালি রাখেন, দেখেন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে স্যার বুঝছেন সবাই? মনে রাখবেন 2 নম্বরে মালিকানা স্থানান্তরের ক্ষেত্রে এই জাবেদা দুইটা মাস্ট আসবে। এরপর আরো ডিফারেন্ট অনেক কিছু আসতে পারে অন দ্য বেসিস অফ সিচুয়েশনস। সো স্যার দেখেন কোন ক্লাস এখন স্যার? এটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস। স্যার প্রথমে কি শেয়ার আবেদন হিসাব ডেবিট আসবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আসবে। ম্যাথ আমরা জানি শেয়ারটা হচ্ছে 3 ভাবে ইস্যু করা যায়, মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি অধিহারের মাধ্যমে, অবহারের মাধ্যমে, আর হচ্ছে লিখিত মূল্য। যদি শেয়ার যদি লিখিত মূল্যে সেল করে, অর্থাৎ শেয়ারের যে মূল্য যদি ওই মূল্যে দিয়ে সেল করে, কোনো প্রকার অধিহার বা হচ্ছে অবহারে সেল না করে, তখন এই যে 2 নম্বরে জাবেদা আসবে স্যার, জাস্ট এই দুইটা, কথা বুঝছেন? আর যদি অবহারে সেল করে, সবাই বুঝে ট্রাই করে, যদি অবহারে সেল করে তখন এই দুইটার সাথে আর একটা এক্সট্রা আসবে। আচ্ছা আমরা এখানে আরেকটা বলে ফেলি, সেটা হচ্ছে দেখেন এই দুইটা লিখলাম তো, এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে যদি কোম্পানি অতিরিক্ত আবেদন পায়, যেমন আমি দিব হচ্ছে 800টা, বা আবেদন আসছে 900টা, তখন 100টা কি রিটার্ন করতে হবে, তাহলে কি হবে বলুন তো? তখন দেখেন তখন আমাদের টাকা ব্যাক করতে হবে না, তখন ব্যাংকের মাধ্যমে ব্যাক করব। ব্যাংক হিসাব ক্রেডিট। স্যার ক্লিয়ার? তাহলে স্যার বলুন তো মালিকানা স্থানান্তর করলে জাবেদা কি হবে বলুন তো? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর অতিরিক্ত আবেদন, অর্থাৎ আমি 900 জন থেকে আবেদন পাইছি, বাট 800 জনকে দিব, 100 জনের টাকা ব্যাক করতে হবে, কারণ এটা আমাকে প্রথমে টাকা দিয়ে ফেলছে। তাহলে ব্যাংকের মাধ্যমে টাকা ঢুকলে ব্যাংক হিসাব ডেবিট হয়, এখন ব্যাংকের মাধ্যমে টাকা যাবে, দ্যাটস ওয়াই ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে স্যার বলুন তো মালিকানা স্থানান্তরে ন্যূনতম দুইটা হিসাব আসতে পারে, অতিরিক্ত আসলে এই দুইটার সাথে আরেকটা হিসাব ঢুকবে কি? ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝছেন স্যার? তাহলে এই 3টা জাবেদা অলওয়েজ ফিক্সড মোটামুটি। এখন আর কি কি আসতে পারে এখানে হিসাব? এই 2 নম্বর জাবেদার মধ্যে স্যার যদি অবহার থাকে, তাহলে অবহারের জাবেদাটা আসবে এখানে, অবহার একটা নামের একটা হিসাব আসবে। অবহার একটুকে পড়াছিলাম, অবহার কি হবে বলুন তো? শেয়ার অবহার হচ্ছে ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট। স্যার যদি কোনো কোম্পানি বাই চান্স কোনো কারণে কিসের মাধ্যমে সেল করে? অধিহারের মাধ্যমে সেল করে, তখন কি হবে বলুন তো? অধিহারে সেল করলে কি হবে? অধিহারে সেল করলে অধিহার কি হবে? ক্রেডিট হবে, সিম্পল। তাহলে কি হবে? শেয়ার অধিহার ক্রেডিট।
তার বুঝছেন? তাহলে আমি যদি একটু আপনাদেরকে ক্লিয়ার করি যে এখানে এই যে শেয়ার আবেদন হিসাব, শেয়ার মূলধন হিসাব, আর এই দুইটা অলওয়েজ আসবে, অলওয়েজ, অধিহারে হোক আবার অবহারে হোক। আবার অতিরিক্ত যদি কোনো আবেদন আসে তখন তার এই দুইটার সাথে একটা আসবে কোনটা, ব্যাংক হিসাবটা ফেরত দেওয়ার জন্য। তাহলে এই তিনটা তো আসবে মাস্ট। অবহারে থাকলে এই যে অবহার আসবে, অধিহার আসবে না। আর অধিহারে থাকলে সবগুলোর সাথে অধিহারটা আসবে, অবহারটা আসবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের নেক্সট যে জাবেদাটা সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার সেটা হচ্ছে অবলেখকের 3 নাম্বার স্যার অবলেখকের কমিশন। কোম্পানি যখন তাদের শেয়ার সেল করতে চায় তখন দালাল বা হচ্ছে অবলেখককে একটা কমিশন দিতে হয়, এটাকে বলা হয় অবলেখকের কমিশন। এটাকে আমরা মজা করে দালাল বলি, বাট মনে করেন আপনি একটা কোম্পানি নতুন করে হচ্ছে বাজারে আসছে, এখন তাকে কেউ চিনে না, তার কোম্পানি, তার শেয়ার কেউ কিনবে না, তখন কোন একটা ব্যাংক কি করে তার সাথে চুক্তি করে যে আমি আপনার শেয়ারগুলো সেল করে দিব, আপনি আমাকে প্রত্যেক শেয়ারে বাবদ একটা করে কমিশন দিবেন, একটা পার শেয়ার করে কমিশন দিবেন। তো এটাকে বলে অবলেখকের কমিশন। আর অবলেখককে আমরা খাঁটি বাংলা ভাষায় মজা করে বলি হচ্ছে কি দালাল, দালালের কমিশন। তাহলে কোম্পানি অবলেখকের যে কমিশন দিবে সেটা জাবেদা কি হবে বলুন তো? সেটা জাবেদা হবে একদম সহজ, সেটা হচ্ছে দেখেন একদম সহজ, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, অবলেখকের লেখকের কমিশন হিসাব ডেবিট। আচ্ছা, এরপরে স্যার কি চলে বলেন তো? কমিশন যদি টাকা দিই তখন আমার টাকা চলে যাবে না? স্যার টাকা চলে যাবে না বলুন তো? তো ব্যাংক থেকে টাকা যাবে, তাহলে কি হবে বলুন তো? ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব। তাহলে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। ডান। আরেকটা এখানে জাবেদা সম্ভাব্য আসতো, সেটা হচ্ছে ব্যাংক চার্জ। সেটাও এটার মতো, ব্যাংক আপনাকে যে একটা অ্যাসিস্ট্যান্ট দিবে, আপনাকে যে একটা সহযোগিতা করবে আপনার শেয়ারগুলো সেল করতে, তো আপনাকে তো সে ফ্রিতে হচ্ছে আপনাকে দিবে না, আপনাকে কি তাকে টাকা পে করতে হবে। সো এটাকে বলা হয় হচ্ছে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ। স্যার ব্যাংক চার্জের জাবেদা কি একটু বলুন তো? ব্যাংক চার্জের জাবেদা এটার মতো, জাস্ট অবলেখক কমিশন জায়গায় ব্যাংক চার্জ হবে, এটা সবাই আমরা নর্মাল জাবেদার মতোই হবে। ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কি হবে বলুন তো? ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, বাস ডান। আচ্ছা স্যার, এই জাবেদাগুলো সম্ভাব্য ওই চ্যাপ্টারে আসতেই পারে। কি কি বলুন তো? প্রথমে আমরা কিসের জাবেদা দিব? তখন প্রথমে আমরা শেয়ার আবেদনের জাবেদা দিব, এরপর মালিকানা স্থানান্তরের জাবেদা দিব, এরপর অবলেখক কমিশনের জাবেদা, এরপর হচ্ছে ব্যাংক চার্জের জাবেদা। আশা করি আমরা বুঝতে পারছি। সেগুলো ম্যাথ করালে আমরা আরো ভালো করে বুঝতে পারবো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ম্যাথ করাবো। আজকে সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি, কেমন? আচ্ছা, না ভাই, এটা হচ্ছে আমাদের এইচএসসির ক্লাস, এইচএসসির ক্লাস। আচ্ছা, এরপরে স্যার দেখেন, সেটা হচ্ছে এটা আসতে পারে একটু যদি স্যাররা যদি কঠিন করতে চায়, স্থায়ী সম্পদ, শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ ক্রয়। কি দেখেন, শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ ক্রয়। এই কথাটা মানে কি? মানে হচ্ছে সাপোজ আপনি হচ্ছে একটা কোম্পানি, আপনি হচ্ছে একটা মেশিন কিনতে যাচ্ছেন একটা কোম্পানি থেকে। তো কোম্পানির সাথে আপনি চুক্তি করলেন, আপনি আমাকে একটা মেশিন দিবেন, আমি তার পরিবর্তে আপনাকে নগদ টাকা না দিয়ে আমি আপনাকে আমার শেয়ারের মালিকানা দিব। সেটাকে বলে শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয়। তাহলে শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয় মানে বুঝতে পারছেন? শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয় মানে হচ্ছে কি বলুন তো? এটা হচ্ছে সে আমাকে কি দিবে? সম্পত্তি দিবে। তাহলে কি হবে? মেশিন হিসাব ডেবিট,
মেশিন হিসাব ডেবিট, তারপর আমি তাকে কি দিব, শেয়ারের মালিকানা দিব। সো এটা হবে কি, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। বুঝছেন? এটা হচ্ছে সবসময় এটা আসে না, 5 নাম্বারটা সবসময় আসে না, মাঝে মধ্যে আসতে পারে। সো তখন আমাদের এটা খেলা, বাট এই চারটা প্রায়শ আসতে দেখা যায়। আবার যদি আমাকে বলেন স্যার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো, যেগুলো প্রত্যেক সময় আসবে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা, এটা, আর হচ্ছে যে এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট এগুলো আসতে পারে, এটা একটু কম আসতে পারে, এটা একটু কি কম আসতে পারে। ক্লিয়ার আছে? তাহলে জাবেদাগুলো কি সবাই বুঝতে পারছেন? এই চ্যাপ্টারটা একদম সহজ, একদম সহজ। আমি এই চ্যাপ্টারে 80% কাভার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো নেক্সট ক্লাস হচ্ছে আমরা একটা পূর্ণাঙ্গ সিকিউ করবো। আমাদের এখানে কিছু আরো বেসিক কিছু কথাবার্তা আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে বলুন তো আজকে ক্লাসটা বুঝতে পারছেন কিনা, ক্লিয়ারলি বলুন তো ক্লাসটা বুঝে গেছে নাকি, একটু বলুন তো স্যার। স্যার ক্লাসটা কি বুঝতে পারছেন সবাই? একটু বলুন তো বুঝে গেছে কিনা। তো আমরা স্যার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে যে বাকি কোয়েশ্চেন টুকু হচ্ছে, বাকি পার্টটুকুই ডিসকাস করব। সে পর্যন্ত হচ্ছে প্রত্যেককে অনেক অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সুন্দর থাকেন। আমার জন্য দোয়া করবেন এবং নিজের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।